अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। তুমি কি জানো সুভদ্রা, তোমার ছেলের জন্য এই মেয়েটা কি কি করছে আজ? আমার থেকে শৈশবোধ করে রেহাই নিয়ে ওর দিদির সঙ্গে তোমার ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, ওর নিচু জাতের একজন হলেও মনটা ওর খুবই বড়। পড়াশোনা জানে না, কিন্তু সম্পর্ক নামক বইটাও গুলে খেয়ে ফেলেছে। আমার মতন হয়তো ব্যবসাও করতে পারে না, কিন্তু সংসার কিভাবে সামলাতে হয় সেটাও খুব ভালোভাবে জানে। দুনিয়াদারি সম্পর্কে ওর কোনো ধারণা নেই, কিন্তু সম্পর্ককেও সম্মান করতে জানে। প্রথমবার ও যখন আমার থেকে রেহাই পেতে শৈশবোধ করে ফেলেছিল, আমি খুব একটা হজম করতে পারিনি, কিন্তু তারপর আমি বিষয়টা নিয়ে ভেবে দেখলাম যে ও ঠিকই বলছে। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে তবে থেকে আমাদের সম্পর্কটা তো খুব একটা স্বামী স্ত্রীর মতন গড়ে ওঠেনি, কিন্তু তোমার ছেলের সঙ্গে ওই মেয়েটার একেবারে ভালোবাসার সম্পর্ক। আর তোমার ছেলে মাঝে মধ্যেই বলে ওঠে না যে যেখানে ওর বাবার দরকার সেখানে নাকি সবসময় ধর্মরাজ মাহিয়া বংশী চলে আসে। আমিও ভেবে দেখলাম যে ঠিক আছে, আমিও এবার থেকে বাবা হয়ে যাই, সবসময় বাবার দায়িত্বই পালন করি। ঠিক বললাম কিনা আমি? ও যেন ভালো থাকে। মা, কি রে শান্তু? দেখ, এই জন্মাষ্টমীতে আলাদা করে কি করব সেটা যদি জিজ্ঞেস করিস কিছু বলবো না, একটা গোপন কথা আছে। কি হলো, তোকে এমন দেখাচ্ছে কেন? বস বস। এখন তো সব ঠিক হয়ে গেছে রে মা। কাদ্দু, সূর্য, বিভা ওরা তো তোকে মা বলে মেনে নিয়েছে, আর ধর্মরাজও আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে মা। আর কিছুদিন পর তোর যে সম্মানটা সেটা তোর প্রাপ্য, তুই ধীরে ধীরে পেয়ে যাবি। তারপর মৌলিক, হিতেন, তরু ধীরে ধীরে তোকে সবাই মেনে নেবে, সব ঠিক হয়ে যাবে দেখিস। তখন আমার মেয়ে মুখ ফুলিয়ে কেমন করে থাকে দেখবো। আপনার কাছে আমার একটাই মিনতি, আমার সাথে আপনি বিবাহ বিচ্ছেদটা করে নিন। রাগ করবেন না মালিক। হিতেন দাদা আর খেমি দিদির বিয়েটা হতে পারে, ওদের দুজনের কুষ্টিও মেলে। খেমি দিদি মাঙ্গলিক আর হিতেন দাদার শনি ভারী। ব্যাস একটাই বাধা আছে, আপনার সাথে আমার সম্পর্ক, যেটা স্বামী স্ত্রীর মতো হওয়া সত্ত্বেও স্বামী স্ত্রীর মতো নয়। এটার জন্য এমন একটা সম্পর্কে বাধা দেওয়া যেখানে একে অপরকে তারা ভালোবাসে, সেটা তো অন্যায় মালিক। কালকে যে কথাগুলো তুই আমায় বলেছিলি না, আমি মেনে নিচ্ছি সেটা। আরে মা, কি হলো? হ্যাঁ শান্তু, কাঁদছিস কেন? বল না। ব্যাস কয়েকটা দিনই এখানে আছি, কিন্তু যে কটা দিন এখানে আছি মাকে কষ্ট পেতে দেব না। আরে বল না, কেন কাঁদছিস? কিছু নয় মা, ওই এমনি তোমার ভালোবাসা দেখে চোখে জল চলে এলো। আরে তাহলে বল, এখানে কেন এসেছিলি? চল চল, সত্যি কথা বল। কিছু না, তোমাকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে জন্মাষ্টমীর দিন আমাকে কি করতে হবে। আমার ছোট মেয়ে সেটাই করবে যেটা আমার বড় মেয়ে সুভদ্রা প্রতি জন্মাষ্টমীতে করত। কি করতেন মালকিন? জানিস, সুভদ্রা ভগবান শ্রীকৃষ্ণকে খুব মানত। সব জন্মাষ্টমীতে ছোট গোপালের দোলনা সাজাতো। এখন আমার ছোট মেয়ে আছে না, ও দোলনা সাজাবে আর গাইবে,
গোপালকে ননি খেতে ছেড়ে দে মা জননী। যা সাজা। সুভদ্রা, এরমটা করতো সুভদ্রা, এখন তুই কর, তুই করবি এই গানটা। কেঁদো না মা, তুমি যেরকম চাইবে সেরকমই হবে। এই উৎসব আমরা আনন্দ করে পালন করব। ব্যাস একবার খেমি দিদি আর হিতেন দাদার বিয়েটা হয়ে যাক, আর খেমি দিদি এই বাড়িতে চলে আসুক, তারপর আমি চলে যাব। কিন্তু ততদিন তুমি যেন এখনের মতোই আনন্দে থাকো। যা, কৃষ্ণ ভগবানকে পরানোর জন্য গোকুল অষ্টমীর কাপড় আর গয়না এসেছে, ওগুলো পরিষ্কার করে রাখ। যা মা। দিদি, তুমি রান্নাঘরের দিকটা সামলাও, গয়না আমি পরিষ্কার করে ফেলছি। ঠিক আছে। শান্ত, একবার এদিকে আয় তো। হ্যাঁ বাবা বলুন। এই দেখ, দোলনা তৈরি হচ্ছে। প্রত্যেক বছর জন্মাষ্টমীর দিন তোর মা সবার প্রথমে দোলনা দুলিয়ে বাল গোপালের পুজো করে, তবে এইবার পুজোটা তুই করবি। না বাবা, মাও আমাকে এটাই বলেছিলেন। তখন আমি মাকে বলেছিলাম যে তোমরা দুজন থাকতে আমি এই পুজোটা করব, এটা ঠিক হবে না। না, তোমাদের সাথে আমি এই পুজো করার সুযোগ পাচ্ছি, এটাই বিশাল বড় ব্যাপার। কিন্তু এই পুজো মাই করবে। ছোটদের জেদ করতে নেই। না বাবা, ছোটরা তো জেদ করেই, আর বড়দের কাজ হলো তাদের জেদ মেনে নেওয়া। আপনার মেয়ের এই কথাটা রাখবেন না। আমি বাকি গয়না পরিষ্কার করে আসছি। আচ্ছা। ঠাকুরের গয়নাগুলো ওখানে নেই। কি? আগে তো গয়নাগুলো ওখানেই ছিল, জানি না কোথায় চলে গেল। কোথায় আর যাবে, সেখানেই আছে যেখানে তুই রেখেছিলি। এটা কি করে হয়? হ্যাঁ, কোথায় গেল গয়না? জানি না মা, কিছুক্ষণ আগে তো ওখানেই ছিল, কিন্তু এখন আমি গিয়ে দেখি গয়নাগুলো আর ওখানে নেই। জানি না কোথায় গেল গয়না। গয়না পাওয়া যাচ্ছে না মানেটা কি? তো যাবে কোথায় ওটা? আরে ওটা ঠাকুর শ্রীকৃষ্ণের জন্য বানানো হয়েছিল, ওটা পাওয়া যাচ্ছে না মানেটা কি? আরে একটা দায়িত্ব তোকে আমি দিয়েছিলাম, তুই সেটা সামলাতে পারলি না। এতে ওর কি দোষ আছে বাবা? আর তুইও না শুধু শুধু ওকে বকিস বাবা। আচ্ছা মা, তুমি কিন্তু সবসময় ওর হয়ে ওকালতি করাটা বন্ধ করো। ওকে আমি বলেছিলাম না যে ওটার খেয়াল রাখতে সবসময়। ওটা ফেলে রেখে দিয়ে ও চলে যাওয়ার কি দরকার ছিল? আরে তুই আমার দিকে তাকিয়ে আছিস কেন? যা গিয়ে খুঁজে আন ওটা। আচ্ছা।
গয়না পেয়ে গেছি। কোথায় ছিল গয়নাটা? এসব তুমি করেছো না? তোমার দুষ্টুমি না এগুলো? খুব দুষ্টু হয়েছে তুমি। দেখ, যে গোপন কথা আমি বলতে চেয়েছিলাম সেটা নিজে নিজেই সামনে এসে গেল। এখন সূর্য হবে কৃষ্ণ আর শান্তু হবে যশোদা। সে কি দাদা, আবার বিদেশে? হ্যাঁ পিনাকি, কি করবো আমি? ব্যবসা তো আমাকে করতেই হবে এভাবে। আর এই সমস্ত বিদেশি মানুষজন, ওদের সঙ্গে আমাদের যা যা চুক্তি হচ্ছে সবকিছু ওদেরকে লিখিতভাবে পেশ করতে হবে। এই কারণে যেতে হবে আমায়। হাতে আমার খুব কম সময় বাকি, 4টের সময় বিমান রয়েছে। আর শোন একটা কথা, আমি যাব যখন, তুই ওই জাম খাম্বারিয়ার কাজটা কিন্তু শুরু করে দিস, ঠিক আছে? আমাদের এই মৌলিক রয়েছে না, ওকে সবসময় সঙ্গে রাখবি। আচ্ছা ঠিক আছে দাদা। আর একটা ব্যক্তিগত বিষয়, কাঞ্জি বাগলাকে কারখানা শ্রমিকদের প্রদান করে দে। কাঞ্জি বাগেলাকে? হ্যাঁ, ওদের মধ্যে ওর ওখানে বেশ সুনাম রয়েছে, যেটা আমাদের খুবই কাজে আসবে। জগমোহনও তো এরকমই ছিল, আর তার পরিণামও তো আমরা দেখতেই পেয়েছি। আর কি সমস্ত কথা বলিস না তুই পিনাকি? এখানে কার সঙ্গে তুই কার তুলনা করছিস? কাঞ্জি বাগলা ডাকাত সম্প্রদায়ের লোক, কাঁধে কাঁধ মিলে লড়াই করবে, লুকিয়ে লুকিয়ে শত্রুতা কোনোদিন করবে না। যেটা আমি তোকে বুঝিয়ে বলছি, তুই ঠিক সেটা কর। আচ্ছা তাই হবে দাদা। এই হিতেন মাহিয়া বংশী, কোথায় হারিয়ে গেছো তুমি? আরে নিচে সবাই তো কৃষ্ণের জন্মদিনের অনুষ্ঠানে মেতে রয়েছে আজকে, আর তুমি এখানে একা একা বসে আছো দেবদাসের মতন। চল চল চল, নিচে চল, এখন নিচে গিয়ে সবার সঙ্গে আমরা মজা করি। চল চল চল। আপনার এটা কেন মনে হয় এবারই সবাই সেটাই করবে যেটা আপনার ঠিক মনে হয়? আমার নিচে যাওয়ার কোনো ইচ্ছে নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব জানি, আমি সব জানি যে তোর মন এখন কোথায় আছে। আর তোর যখন এই বিষয়টা মনেই হয় যে এবারই সবাই সেটাই করে যেটা আমি নির্দেশ দিয়ে থাকি, তো তোর ঠিকই মনে হয় সেরকমটাই করতে হবে। আর সেটা করতে গিয়ে যদি কারোর খারাপ লাগে বা দুঃখ হয়, কিন্তু আমি আজ হলফ করে এটা তোকে বলতে পারি যে আমি যেটা করি এবং যেটা বলে থাকি সেটা সবার ভালোর জন্যই আমি বলে থাকি। তুই বুঝতে পারিস না কেন এটা? কোনো বাচ্চা যখন অসুস্থ হয়ে পড়ে তখন তাকে কড়া কড়া ওষুধ খাওয়াতে হয়। তখন বাবা মা তাকে ভয় দেখিয়ে, বকে, কখনো কখনো ভালোবেসে সে ওষুধগুলো খাওয়ায় তো নাকি? আর তোকে আমি আরো একটা কথা বলি, আমাকে আবারও বিদেশে যেতে হবে 10 থেকে 12 দিনের জন্য। আর তারপর এখানে ফিরে আসলে তোর আমি বিয়ে দিয়ে দেবো না হয় ওই খেমির সঙ্গে। এবার খুশি তো? হঠাৎ আপনি এই বিয়েতে রাজি হয়ে গেলেন, আপনার কোনো লাভ আছে এতে? ধর্মরাজ মাইয়া বংশী তো লাভ ছাড়া কোনো কাজ করে না। আর 2 দিন আগে তো আপনি বললেন যে খেমি আমার মাসি হয়, আর আমাদের বিয়ে কোনোদিনও হতে পারে না। তো আমি কি কিছু ভুল বলেছিলাম নাকি? দেখলে তো সম্পর্কে ওই মেয়েটা তোর মাসি হয়, তাই না? আর এই গ্রামবাসী তোর মাসির সঙ্গে তোর বিয়ে এখানে কখনোই কোনোভাবে হতে দেবে না। সে কারণেই তোকে বলছি, তুই একদম এটা নিয়ে চিন্তা করিস না, আমি সামলে নেব। আর তুই যখন বলি আমার লাভ কোথায়, সেটা তো একদম ঠিকই বলেছিস। হীরের ব্যবসায়ী ধর্মরাজ মাহিয়া বংশী আজ পর্যন্ত নিজের লাভ না দেখে কোনো কাজ করেনি, কিন্তু এখানে আজ আমি কোনো রকম হীরের ব্যবসা করতে আসিনি,
তোর বাবা হয়ে কথাগুলো বলছি। তুই বারবার আমাকে বলিস না যে বাবার যখন দরকার পড়ে তখন ধর্মরাজ মাহিয়া বংশ আমার সামনে আসে। আজ তুই দেখ, তোর বাবা হয়ে তোর সামনে দাঁড়িয়ে আজ আমি কথা বলছি। বুঝতে পারলি? বুঝে ফেলো তাড়াতাড়ি। আজকে জন্মাষ্টমী যে অনুষ্ঠানটা হচ্ছে না, সেটা তোর মা খুব পছন্দ করত। তাই তোর নিজের জন্য না হলেও তোর মায়ের আত্মার যাতে শান্তি হয় সে কারণে নিচে এসে একবার প্রসাদ খেয়ে যাস। বুঝতে পারলি? ইনি ভরসার কথা বলছেন। আমার আর খেমির বিয়ে দেবেন উনি। যেন আমি এটা জানি না যে সমীল ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়ার কথা ভাবছেন উনি। এটা আমি কিছুতেই করব না। হে চম্পাকলি, জয় শ্রীকৃষ্ণ। তুই শাড়িটা তো খুব সুন্দর পরেছিস রে, তোকে তো মালকিন লাগছে মা। আরে এই বুড়ি, আমি চম্পাকলি নই, চোখের মাথা খেয়েছো নাকি? আমি এই বাড়ির মালকিন। ও তরু দিদি, ক্ষমা করে দাও, আমি তোমাকে ঠিক করে চিনতে পারিনি। আমি দূরের জিনিস দেখতে পাই না তো, তাই তোমায় দেখতে পাইনি। আমার মনে হলো তুমি চম্পাকলি। এই নিভে যাওয়া লণ্ঠন, জন্মাষ্টমী মিটে গেলে এখান থেকে কেটে পড়ো কিন্তু, হ্যাঁ? না হলে বাড়ি থেকে ধাক্কা মেরে তোমাকে বের করে ছাড়বো। কানেও তো শোনে না বুড়ি। এই জন্মাষ্টমী মিটে গেলে এখান থেকে চলে যাবে, বুঝলে? চলে যাবে। অসন্তুষ্ট আমি কেন হব? আমি খুব খুশি হয়েছি। তুমি কত ভালো, আজকে আবার জন্মাষ্টমী, আমি খুব খুশি। আর জন্মাষ্টমীর দিনে আমিও একটা গান গাইবো। এই ভগবান কৃষ্ণের মীরা, একের পর এক আপদ। এমনিতে আবার কিছু পাওয়া যায় নাকি তোর দিদি? যা জিনিসের দাম বেড়েছে। কি বীর বোঝা। চুপ। খিদে তো পাবেই। জন্মাষ্টমীর দিনে ভজন হবে, কীর্তন হবে, সব কিছু হবে। আরে তো কিছুই বোঝে না দেখি। এই চম্পাকলিকে তো দেখি খুব যত্ন করে, ওকে ছাড়া তো কোনো কাজই হয় না এ বাড়িতে। জয় শ্রীকৃষ্ণ। আরে এসো, আমাদের বন্ধুরা সবাই চলে এসেছে। আরে কেমন আছো? কেমন আছো? আরে তুমি কেমন আছো বলো? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বেঁচে থাক মা, সুখী হ। আরে ঠিক আছে, ঠিক আছে, থাক 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 থাক। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যা সন্তোর সঙ্গে দেখা করে যা। যাও তুইও যা। সন্ত, জানি আমি তোমার ক্ষমার যোগ্য নই, কিন্তু যদি পারো আমায় ক্ষমা করে দিও। না কাদ্দু, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার বিন্দুমাত্র দোষ ছিল না। যে কারণের জন্য তুমি আমার কাছে ক্ষমা চাইছো সেটা ছিল তোমার স্বামীর প্রতি তোমার ভালোবাসা। এই সবকিছু দেখে আমার মনেই হচ্ছে না যে সুভদ্রা আজ আর আমাদের মধ্যে নেই। আজকেও মনে হচ্ছে যে এই সমস্ত কিছু ও নিজের হাতে সাজিয়েছে, তাই না মা? ঠিক বলেছ মেঘনা। এই বছর জন্মাষ্টমীর সমস্ত প্রস্তুতি আমার মেয়ে করেছে। সন্তু নিজের হাতে ঘরের এক একটা কোণা সাজিয়েছে। এত সুন্দর কাজ করেছে না, মন খুশিতে ভরে গেছে। খুশি তো আমার হচ্ছে আপনাদের মুখ থেকে ওর প্রশংসা শুনে। ভালো কেন বলবো না, ও আমাদেরই তো মেয়ে। আপনার কাছে আমার একটাই মিনতি, আমার সাথে আপনি বিবাহ বিচ্ছেদটা করে নিন।